নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি প্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। 3 বছর এখনো হয়নি আমরা এই গাঁয়ে এসেছি। তার আগে ছিলাম কার্শিয়াংয়ের কাছে একটা চা বাগানে। বাবা সেখানে চাকরি করতেন। সেখানেই আমি ও সীতা জন্মেছি। কেবল দাদা নয়, দাদা জন্মেছে হনুমাননগরে। বাবা তখন সেখানে রেলে কাজ করতেন। সেখানেই আমরা বড় হয়েছি। এখানে আসবার আগে এত বড় সমতল ভূমি কখনো দেখিনি। আমরা জানতাম চা ঝোপ, ওক আর পাইনের বন, ধুরা গাছের বন, পাহাড়ি ডালিয়ার বন, ঝর্ণা, কনকনে শীত, দূরে বরফে ঢাকা বড় বড় পাহাড় পর্বতের চূড়া, মেঘ, কুয়াশা, বৃষ্টি। এখানে প্রায় মাঝে মাঝে চা বাগানের কথা, আমাদের নেপালি চাকর থাপার কথা, উমপ্লাংয়ের ডাক রানার খরগোশিং যে আমাদের বাংলোতে মাঝে মাঝে ভাত খেতে আসত তার কথা, মিস নটনের কথা, পচাং বাগানের মাসিমার কথা, আমাদের বাগানের নিচের সেই অদ্ভুত রাস্তাটার কথা মনে হয়। সেই সব দিনই আমাদের সুখে কেটেছে। দুঃখের শুরু হয়েছে যেদিন বাংলাদেশে পা দিয়েছি। এই জন্যে এই 3 বছরেও বাংলাদেশকে ভালো লাগলো না। মন ছুটে যায় আবার সেই সব জায়গায়, চা বাগানে, শ্যাওলা ঝোলা বড় বড় ওকের বনে, উমপ্লাংয়ের মিশন হাউসের মাঠে, যেখানে আমি, সীতা, দাদা কতদিন সকালে ফুল তুলতে যেতাম। বড়দিনের সময় ছবির কার্ড আনতে যেতাম। কেমন মিষ্টি কথা বলতো, ভালোবাসত মিস নটন। ভাবতে বসলে এক একটা দিনের কথা এমন চমৎকার মনে আসে। শীতের সকাল, বাড়ির বার হয়েই দেখি চারিধারে বনে জঙ্গলে পাহাড়ের ঢালুর গায়ে পাইন গাছের ফাঁকে বেশ রোদ। আমি উঠতাম খুব সকালেই। সীতা ও দাদা তখন লেপের তলায়। চা না পেলে এই হাড় কাঁপানো শীতে উঠতে কেউ রাজি নয়। শীতও পড়েছে দস্তুর মতো। আমাদের বাগানের দক্ষিণে কিছু দূরে যে বড় চা বাগানটা নতুন হয়েছে, যার বাংলোগুলোর লাল টালির ঢালু ছাদ আমাদের এখান থেকে দেখা যায় পাইন গাছের ফাঁকে, আজ তাদের লোকজনেরা চায়ের চারা গাছ খড়ের পালুটি দিয়ে ঢেকে দিচ্ছে বোধহয় বরফ পড়বার ভয়। আকাশ পরিষ্কার সুনীল, কোনো দিকে এতটুকু কুয়াশা নেই। বরফ পড়বার দিন বটে। একটু পরে সীতা উঠল। সে রোগা ফর্সা ছিপছিপে। সেও দাদা খুব ফর্সা, তবে অত ছিপছিপে আর কেউ নয়। সীতা বললে, থাপা কোথায় গেল দাদা? আজও সোনাদা যাবে? বাজার থেকে একটা জিনিস আনতে দেব। আমি বললাম, কি জিনিস রে? সীতা দুষ্টুমির হাসি হেসে বললে, বলবো কেন? তোমরা যে কত জিনিস আনাও, আমায় বলো। একটু পরে থাপা এলো। সে হপ্তায় 2 দিন সোনাদা বাজারে যায় তরকারি আর মাংস আনতে। সীতা চুপি চুপি তাকে কি আনতে বলে দিলে। আড়ালে থাপাকে জিজ্ঞেস করে জানলাম জিনিসটা 1 পাতা সেফটিপিন। এরই জন্যে এত? একটু বেলায় বরফ পড়তে শুরু হলো। দেখতে দেখতে বাড়ির ছাদ, গাছপালার মাথা, পথ ঘাট যেন নরম থোকা থোকা পেঁজা কার্পাস তুলোতে ঢেকে গেল। এই সময়টা ভারী ভালো লাগে। আগুনের আংটাতে গনগনে আগুন। হাড় কাঁপানো শীতের মধ্যে আগুনের চারিধারে বসে আমি, দাদা ও সীতা লুডো খেলতে শুরু করে দিলাম। এই সময় বাবা এলেন আপিস থেকে। ম্যানেজারের কুঠির পাশেই আপিস ঘর। আমাদের বাংলো থেকে প্রায় মাইল খানেক, কি তার একটু বেশি। বাবা বেলা 11টার সময় ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেন। 3টের পর বেরোন। ওদিকে রাত 8টা-9টায় আসেন। বাবা আমাদের সকলকে নিয়ে খেতে ভালোবাসতেন। সীতাকে ডেকে বললেন, খুকি, থাপাকে বলে দে নাইবার জন্য জল গরম করতে, আর তোরা সব আজ আমার সঙ্গে খাবি। নিতুকে বলিস নইলে সে আগেই খাবে। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সীতা গিয়ে বললে, মা, দাদাকে আগে ভাত দিও না, আমরা সবাই বাবার সঙ্গে খাবো।
সীতার কথা শেষ না হতে দাদা গিয়ে রান্নাঘরে হাজির। দাদা খিদে মোটে সহ্য করতে পারে না, তাই আমাদের সকলের আগে মা তাকে খেতে দিতেন। এদিকে আমাদের ভাই বোনের মধ্যে বাবা সকলের চেয়ে ভালোবাসতেন দাদাকে ও সীতাকে। দাদাকে খাওয়ার সময় কাছে বসে না খেতে দেখলে তিনি কেমন একটু নিরাশ হতেন, যেন অনেকক্ষণ ধরে যেটা চাইছিলেন সেটা হলো না। সীতা বললে, দাদা তুমি খেও না, আজ বাবা সকলকে নিয়ে খাবেন, বাবা নাইছেন, এক্ষুনি আমরা খেতে বসব। দাদা কড়া থেকে মাকে এক টুকরো মাংস তুলে দিতে বললে এবং গরম টুকরোটা মুখে পুরে দিয়ে আবার তখনই তাড়াতাড়ি বার করে ফেলে বার দুই ফুঁ দিয়ে আবার মুখে পুরে নাচতে নাচতে চলে গেল। দাদাকে আমরা সবাই ভালোবাসি। দাদা বয়সে সকলের চেয়ে বড় হলেও এখনো সকলের চেয়ে ছেলে মানুষ। ও সকলের আগে খাবে, সকলের আগে ঘুমিয়ে পড়বে। ঘুরিয়ে কথা বললে বুঝবে না, অন্ধকারে একলা ঘরে শুতে পারবে না। ওর বয়স যদিও বছর 14 হলো, কিন্তু এখনো আমাদের চেয়েও ছেলে মানুষ। প্রথম সন্তান বলে বাপ মায়ের বেশি আদর ওরই ওপর। আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। বাবা সীতাকে এক পাশে ও দাদাকে আর এক পাশে নিয়ে খেতে বসেছেন। মাংসের বাটি থেকে চর্বি বেছে বেছে ফেলে দিতেই সীতা বললে, বাবা আমি খাবো। দাদা বললে, তুই সব খাস নে, আমাকে দুখানা দে সীতা। বাবা অত চর্বি ওদের খেতে দিলেন না। ওদের এক এক টুকরো দিয়ে বাকি টুকরোগুলো বেড়ালদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আমায় বললেন, জিতু গায়ের মাপটা দিস তো তোর, ও বেলা সাহেব দর্জি আসবে, তার কাছে তোর জামা করতে দেব। সীতা বললে, আমার আর একটা জামা দরকার বাবা। তবে তুইও দিস গায়ের মাপটা, ওর সঙ্গেই দিস। মা বললেন, তার দরকার কি, তুমি তাকে বাসায় পাঠিয়ে দিও না, আমি সব দেখে শুনে দেব। আরও করবার জিনিস রয়েছে। নিতুর মোটে 2টো জামা, ওর ওভারকোটটা পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছে, যেমন শীত পড়েছে এবার, ওর একটা ওভারকোট করে দাও। বিকেলে মেমেরা মাকে পড়াতে এলো। মাইল 2 দূরে মিশনারিদের একটা আড্ডা আছে। আমি একবার মেম সাহেবের সঙ্গে সেখানে গিয়েছিলাম। সেখান থেকে খোসালডি চা বাগানে যে রাস্তাটা পাহাড়ের ঢালু বেয়ে নেমেছে, তারই ধারে ওদের বাংলো। অনেকগুলো লাল টালির ছোট বড় ঘর, বাঁশের জাফরির বেড়ায় ঘেরা কম্পাউন্ড। এই শীতকালে অজস্র ডালিয়া ফোটে, বড় বড় ম্যাগনোলিয়া গাছ। আমাদের বাগানে ও বড় সাহেবের বাংলোতে ম্যাগনোলিয়া গাছ আছে। এরা মাকে পড়ায়, সীতাকেও পড়ায়। মিস নটন দিনাজপুরে ছিল, বেশ বাংলা বলতে পারে। নানা ধরনের ছবিওয়ালা কার্ড, লাল সবুজ রঙের ছোট ছোট ছাপানো কাগজ, তাতে অনেক মজার গল্প থাকে। দাদার পড়াশোনার তত ঝোঁক নেই, আমিও সীতা পড়ি। একবার একখানা বই দিয়েছিল, একটা গল্পের বই, সুবর্ণ বণিক পুত্র। এ কথায় আমি বুঝেছিলাম বণিক পুত্র সোনা দিয়ে গড়া, অর্থাৎ সোনার মতো ভালো। পাপের পথ থেকে উক্ত বণিক পুত্র কি করে ফিরে এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তারই গল্প। অনেক কথা বুঝতে পারতাম না, কিন্তু বইখানা ভালো লাগত। মেয়ে মাস তো 2 জন, একজনের বয়স বেশি, মায়ের চেয়েও বেশি, আর একজনের বয়স খুব কম। অল্প বয়সী মেমটির নাম মিস নটন। একে আমার খুব ভালো লাগত। নীল চোখ, সোনালি চুল। আমার কাছে মিস নটনের মুখ এত সুন্দর লাগত, বারবার ওর মুখের দিকে চাইতে ইচ্ছে করত, কিন্তু কেমন লজ্জা হতো, ভালো করে চাইতে পারতাম না। অনেক সময় সে অন্যদিকে চোখ ফিরিয়ে থাকবার সময় লুকিয়ে এক চমক দেখে নিতাম। তখনই ভয় হতো, হয়তো সীতা দেখছে, সীতা হয়তো এ নিয়ে ঠাট্টা করবে। ওরা আসতো বুধবারে ও শনিবারে। সপ্তাহের অন্য দিনগুলো যেন কাটতে চাইতো না। দিন গুনতাম, কবে বুধবার আসবে, কবে শনিবার হবে। মিস নটনের মতো সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি আমার এই 11-12 বছরের জীবনে। কিন্তু মাঝে মাঝে এমনি হতাশ হতে হতো। দিন গুনে গুনে বুধবার এলো, কিন্তু প্রৌঢ়া মেমটি হয়তো সেদিন এলো একা, সঙ্গে মিস নটন নেই। সারা দিনটা বিস্বাদ হয়ে যেত। মিস নটনের ওপর মনে মনে অভিমান হতো।
অথচ কেন আজ মিস নটন এলো না সে কথা কাউকে জিজ্ঞেস করতে লজ্জা হতো। মেমেরা এক একদিন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে শেখাতো। মা তখন থাকতেন না। আমি, সীতা ও দাদা চোখ বুজতাম। মিস নটন ও তার সঙ্গিনী চোখ বুজত। হে আমাদের স্বর্গস্থ পিতা সদাপ্রভু, সবাই একসঙ্গে গম্ভীর স্বরে আরম্ভ করলুম। হঠাৎ চোখ চেয়ে দেখতাম সবাই চোখ বুজে আছে। কেবল সীতা চোখ খুলে একবার জিভ বার করেই আমার দিকে চেয়ে একটু দুষ্টুমির হাসি হাসলে, পরক্ষণেই আবার প্রার্থনায় যোগ দিলে। সীতা ওই রকম, ও কিছু মানে না, নিজের খেয়াল খুশিতে থাকে। যাকে পছন্দ করবে তাকে খুবই পছন্দ করবে, আবার যাকে দেখতে পারবে না তার কিছুই ভালো দেখবে না। ওর সাহসও খুব। দাদা যা করতে সাহস করে না, এমনকি আমিও যা অনেক সময় ইতস্তত করি, ও তা নির্বিচারে করে। আমাদের বাংলো থেকে খানিকটা দূরে বনের মধ্যে একটা দেবস্থান আছে। পাহাড়িদের ঠাকুর থাকে। একটা বড় সরল গাছের তলায় কতকগুলো পাথর। ওরা সেখানে মুরগি বলি দেয়, ঢাক বাজায়। সবাই বলে ওখানে ভূত আছে। জায়গাটা যেমন অন্ধকার তেমনি নির্জন। একবার দাদা তর্ক তুলে বললে আমরা কখনোই ওখানে একা যেতে পারবো না। আমি ভেবে উত্তর দেওয়ার আগেই সীতা বাংলোর বার হয়ে চলে গেল একাই। কোনো উত্তর না দিয়েই ছুট দিলে পাহাড়িদের সেই নির্জন ঠাকুরতলার দিকে। ওই রকম ওর মেজাজ। মিস নটন সীতাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে সীতাকে সঙ্গে নিয়ে যায় ওদের মিশন বাড়িতে। ওকে ছবির বই, পুতুল, কেক, বিস্কুট কত কি দেয়। ছবি আঁকতে শেখায়, বুনতে শেখায়। এরই মধ্যে সীতা বেশ পশমের ফুল তুলতে পারে, মানুষের মুখ, কুকুর আঁকতে পারে। ওরা আমাকেও অনেক বই দিয়েছে। মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার, সদাপ্রভুর কাহিনী, আরো অনেক সব। যিশু এক টুকরো মাছ ও আধখানা রুটিতে 1000 লোককে ভোজন করালেন। গল্পটা পড়ে একবার আমার হঠাৎ মাছ ও রুটি খাবার স্বাদ হলো। কিন্তু মাছ এখানে মেলে না। মা ভরসা দিলেন খাওয়াবেন, কিন্তু 2 মাসের মধ্যেও সেবার মাছ পাওয়া গেল না। আমার শখও ক্রমে ক্রমে উবে গেল। বাবার বন্ধু 2-1 বাঙালি মাঝে মাঝে আমাদের এখানে এসে 2-1 দিন থাকেন। মেমেরা মাকে পড়াতে আসে। এ ব্যাপারটা তাদের মনঃপুত নয়। বাবাকে তাঁরা কেউ কেউ বলেছেনও এ নিয়ে। কিন্তু বাবা বলেন ওরা আসে, এজন্য 1 পয়সা নেয় না, অথচ সীতাকে ছবি আঁকা, সেলাইয়ের কাজ শেখাচ্ছে। কি করে ওদের বলি তোমরা আর এসো না? তাছাড়া ওরা এলে মেয়েদের সময়ও ভালো কাটে। ওদের কেউ সঙ্গী নেই, এই নির্জন চা বাগানের একপাশে পড়ে থাকে। একটা লোকের মুখ দেখতে পায় না, কথা বলবার মানুষ পায় না। ওরা যদি আসেই তাতে লাভ ছাড়া ক্ষতি কি? মায়ের মনের একটা গোপন ইচ্ছা ছিল, সেটা কিন্তু পূর্ণ হয়নি। বাবা অত্যন্ত মদ খান এবং যেদিন খুব বেশি করে খেয়ে আসেন সেদিন আমাদের বাংলো ছেড়ে পালাতে হয়, নইলে সবাইকে অত্যন্ত মারধর করেন। সে সময় তাকে আমরা জমের মতো ভয় করি, এক সীতা ছাড়া। সীতা আমাদের মতো পালায় না, চা ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে চায় না। সে বাংলোতে থাকে, বলে মারবে বাবা, না হয় মরে যাব, তা কি হবে? রোজ এরকম ছুটোছুটি করাচ্ছে, মরে যাওয়া ভালো। বাবার এই ব্যাপারের জন্য আমাদের সংসারের শান্তি নেই। অথচ বাবা যখন প্রকৃতিস্থ থাকেন তখন তার মতো মানুষ খুঁজে পাওয়া ভার। এত শান্ত মেজাজ। যখন যা চাই এনে দেন, কাছে ডেকে আদর করেন, নিয়ে খেলা করেন, বেড়াতে যান। কিন্তু মদ খেলেই একেবারে বদলে গিয়ে অন্য মূর্তি ধরেন। তখন বাংলো থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর আমাদের অন্য উপায় থাকে না। মার ইচ্ছে ছিল মেমেদের ধর্মের এই বই পড়ে যদি বাবার মতিগতি ফেরে। মেমেরা মদ্যপানের কুফলের বর্ণনাসূচক ছোট ছোট বই দিয়ে যেত। মা সেগুলো বাবার বিছানায় রেখে দিতেন। কে জানে বাবা পড়তেন কিনা। কিন্তু এই 1.5 বৎসরের মধ্যে আমাদের মাসের মধ্যে 3-4 বার চা ঝোপের আড়ালে লুকোনো বন্ধ হয়নি। প্রায় আমি আর সীতা কাঠ রোড ধরে বেড়াতে বেরোই। আমাদের বাগান থেকে মাইল 2 দূরে একটা ছোট ঘর আছে,
আগে এখানে পোস্ট অফিস ছিল, এখন উঠে যাওয়াতে শুধু ঘরটা পড়ে আছে। উমপ্লাঙের ডাক রানার ঝড় বৃষ্টি বা বরফপাতের সময় এখানে মাঝে মাঝে আশ্রয় নেয়। এই ঘরটা আমাদের ভ্রমণ পথের শেষ সীমা। এর ওদিকে আমরা যাই না যে তা নয়, কিন্তু সে কালে ভদ্রে, কারণ ওখান থেকে উমপ্লাং পর্যন্ত খাড়াই উতরাই নাকি 1 মাইলের মধ্যে প্রায় 1100 ফুট নেমে গিয়েছে। মিস নটনের মুখে শুনেছি, যদিও বুঝিনে তার মানে কি। আমাদের অত দূরে যাওয়ার প্রয়োজনও ছিল না। যা আমরা চাই তা পোস্ট অফিসের ভাঙা ঘর পর্যন্ত গেলেই যথেষ্ট পেতাম। দুধারে ঘন নির্জন বন। আমাদের বাগানের নিচে গেলে আর সরল গাছ নেই, বনের তলা আর পরিষ্কার নেই, পাইন বন নেই। সে বন অনেক গভীর, অনেক নিবিড়, যেমন দুষ্প্রবেশ্য তেমনি অন্ধকার। কিন্তু আমাদের এত ভালো লাগে। বনে ফুলের অন্ত নেই, শীতে ফোটে বুনো গোলাপ, গ্রীষ্মকালে রডোডেনড্রন বনের মাথায় পাহাড়ের দেওয়ালে লাল আগুনের বন্যা আনে। গায়ক পাখিরা মার্চ মাসের মাঝামাঝি থেকে চারিধারের নির্জন বনানী গানে মুখরিত করে তোলে। ঝর্ণা শুকিয়ে গেলে আমরা শুকনো ঝর্ণার পাশের পথে পাথর ধরে ধরে নিচের নদীতে নামতাম। অতি সন্তর্পণে পাহাড়ের দেওয়াল ধরে ধরে, সীতা পেছনে, আমি আগে। দাদাও এক একদিন আসত, তবে সাধারণত সে আমাদের এইসব ব্যাপারে যোগ দিতে ভালোবাসে না। একদিন আমি একাই আসি। নদীর খাতটা অনেক নিচে, তার পথ পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচে নেমে গিয়েছে, যেমন পিছল তেমনি দুর্গম। নদীর খাতে একবার পা দিলে মনে হয় যেন একটা অন্ধকার পিপের মধ্যে ঢুকে গিয়েছি। দুধারে খাড়া পাহাড়ের দেওয়াল উঠেছে, জল তাদের গা বেয়ে ঝরে পড়ছে জায়গায় জায়গায়, কোথাও অনাবৃত, কোথাও গাছপালা, বন, ফুল, লতা। মাথার উপরে আকাশটা যেন নীল কাঠ রোড, ঠিক অতটুকু চওড়া, ওই রকম লম্বা, এদিকে ওদিকে চলে গিয়েছে। মাঝে মাঝে টুকরো মেঘ কাঠ রোড বেয়ে চলেছে, কখনো বা পাহাড়ের এ দেওয়াল ও দেওয়াল পার হয়ে চলে যাচ্ছে। মেঘের ওই খেলা দেখতে আমার বড় ভালো লাগত। নদী খাতের ধারে একখানা শ্যাওলা ঢাকা ঠান্ডা পাথরের ওপর বসে ঘন্টার পর ঘন্টা মুখ উঁচু করে চেয়ে চেয়ে দেখতাম। বাড়ি ফিরবার কথা মনেই থাকতো না। মাঝে মাঝে আমার কি একটা ব্যাপার হতো, ওই রকম নির্জন জায়গায় কতবার একটা জিনিস দেখেছি। হয়তো দুপুরে চা বাগানের কুলিরা কাজ সেরে সরল গাছের তলায় খেতে বসেছে, বাবা ম্যানেজারের বাংলোতে গিয়েছেন, সীতাও দাদা ঘুমোচ্ছে। আমি কাউকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে কাঠ রোড ধরে অনেক দূরে চলে যেতাম। আমাদের বাসা থেকে অনেক দূরে উমপ্লাঙের সেই বড় পোস্ট অফিস ছাড়িয়েও চলে যেতাম। পথ ক্রমে যত নিচে নেমেছে, বন জঙ্গল ততই ঘন, ততই অন্ধকার, লতা পাতায় জড়াজড়ি ততই বেশি। বেতের বন, বাঁশের বন শুরু হতো, ডালে ডালে পরগাছা ও অর্কিড ততই ঘন। পাখি ডাকত। সেই ধরনের একটা নিস্তব্ধ স্থানে একা গিয়ে বসতাম। চুপ করে বসে থাকতে থাকতে দেখেছি অনেক দূরে পাহাড়ের ও বনানীর মাথার উপরে নীল আকাশ বেয়ে যেন আর একটা পথ, আর একটা পাহাড় শ্রেণী, সব যেন মৃদু হলুদ রঙের আলো দিয়ে তৈরি। সে অন্য দেশ, সেখানেও এমনি গাছপালা, এমনি ফুল ফুটে আছে। হলুদ আলোর বিশাল জ্যোতির্ময় পথটা এই পৃথিবীর পর্বত শ্রেণীর ওপর দিয়ে শূন্য ভেদ করে মেঘরাজ্যের ওদিকে কোথায় চলে গিয়েছে। দূরে আর একটা অজানা লোকালয়ের বাড়িঘর, তাদের লোকজনও দেখেছি। তারা আমাদের মতো মানুষ না, তাদের মুখ ভালো করে দেখতে পেতাম না, কিন্তু তারাও আমাদের মতো ব্যস্ত। হলুদ রঙের পথটা তাদের যাতায়াতের পথ। ভালো করে চেয়ে চেয়ে দেখেছি, সেসব মেঘ নয়, মেঘের ওপর পাহাড়ি রঙের খেলার ধাঁধা নয়, সেসব সত্যি আমাদের এই পৃথিবীর মতোই তাদের বাড়িঘর, তাদের অধিবাসী, তাদের বন পর্বত, সবই। আমার চোখের ভুল যে নয় এ আমি মনে মনে বুঝতাম, কিন্তু কাউকে বলতে সাহস হতো না। মাকে না, এমনকি সীতাকেও না, পাছে তারা হেসে উঠে সব উড়িয়ে দেয়। এরকম একবার নয়, কতবার দেখেছি। আগে আগে আমার মনে হতো আমি যেমন দেখি সবাই বোধহয় ওরকম দেখে, কিন্তু সেবার আমার ভুল ভেঙে যায়।
আমি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মা, পাহাড়ের ওদিকে আকাশের গায়ে ওসব কি দেখা যায়? মা বললেন, কোথায় রে? ওই কাঠ রোডের ধারে বেড়াতে গিয়ে এক জায়গায় বসেছিলাম, তাই দেখলাম আকাশের গায়ে একটা নদী। আমাদের মতো ছোট নদী নয়, সে খুব বড়, কত গাছপালা, দেখনি মা? দূর পাগলা, ও মেঘ, বিকেলে ওরকম দেখায়। না মা, মেঘ নয়, মেঘ আমি চিনি নে, ও আর একটা দেশের মতো, তাদের লোকজন স্পষ্ট দেখেছি যে, তুমি দেখনি কখনো? আমারও সব দেখবার সময় নেই, ঘরকন্না তাই ঠেলে উঠতে পারি নে, নিতুটার আবার আজ পড়ে পা ভেঙে গিয়েছে, আমার মরবার অবসর নেই, ওসব তুমি দেখো গে বাবা। বুঝলাম মা আমার কথা অবিশ্বাস করলেন। সীতাকেও একবার বলেছিলাম, সে কথাটা বুঝতেই পারলে না। দাদাকে কখনো কিছু বলিনি। আমার মনে অনেক দিন ধরে একটা গোপন রহস্যের মতো ছিল, যেন আমার একটা কি কঠিন রোগ হয়েছে। সেটা যাদের কাছে বলেছি কেউ বুঝতে পারছে না, ধরতে পারছে না, সবাই হেসে উড়িয়ে দিচ্ছে। এখন আমার সয়ে গিয়েছে, বুঝতে পেরেছি ও সবাই দেখে না, যারা দেখে চুপ করে থাকাই তাদের পক্ষে সবচেয়ে ভালো। আমাদের বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা সবসময় চোখে পড়ে। জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি বহুদূর দিকচক্রবালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তুষারমৌলি গিরিচূড়ার সারি। বাগানের চারিধারের পাহাড় শ্রেণীর যেন একটুখানি ওপরে বলে মনে হতো। তখনও পর্যন্ত বুঝিনি যে ওগুলো কত উঁচু। কাঞ্চনজঙ্ঘার নামটা অনেকদিন পর্যন্ত জানতাম না। আমাদের চাকর থাপাকে জিজ্ঞেস করলে বলতো, ও সিকিমের পাহাড়। সেবার বাবা আমাদের সবাইকে সীতাবাদে দার্জিলিং নিয়ে গিয়েছিলেন বেড়াতে। বাবার পরিচিত এক হিন্দুস্তানি চায়ের এজেন্ট ওখানে থাকে। তার বাসায় গিয়ে দুদিন আমরা মহা আদর যত্নে কাটিয়েছিলাম। তখন বাবার মুখে প্রথম শোনবার সুযোগ হলো যে ওর নাম কাঞ্চনজঙ্ঘা। সীতার সেবার যাওয়া হয়নি। ওকে সান্ত্বনা দেবার জন্য বাবা বাজার থেকে ওর জন্য রঙিন গাটার, উল আর উল বোনবার কাঁটা কিনে এনেছিলেন। এই কাঞ্চনজঙ্ঘার সম্পর্কে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। সেদিনটা আমাদের বাগানের কলকাতা আপিসের বড় সাহেব আসবেন বাগান দেখতে। তার নাম লিন্টন সাহেব। বাবা ও ছোট সাহেব তাকে আনতে গিয়েছেন সোনাদা স্টেশনে। আমাদের বাগান থেকে প্রায় 3-4 ঘন্টার পথ। ঘোড়া ও কুলি সঙ্গে গিয়েছে। তখন মেমেরা পড়াতে আসতো না। বিকেলে আমরা ভাই বোনেরা মিলে বাংলোর উঠোনে লাট্টু খেলছিলাম। সূর্য অস্ত যাবার বেশি দেরি নেই। মা রান্নাঘরে কাপড় কাচবার জন্য সোডা সাবান জলে ফোটাচ্ছিলেন। থাপা লণ্ঠন পরিষ্কারের কাজে খুব ব্যস্ত। এমন সময় আমার হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার দূর শিখররাজির ওপর আর একটা বড় পর্বত। স্পষ্ট দেখতে পেলাম তাদের ঢালুতে ছোট বড় ঘরবাড়ি, সমস্ত ঢালুটা বনে ঢাকা। দেব মন্দিরের মতো সরু সরু ঘরবাড়ির চূড়া ও গম্বুজগুলো অদ্ভুত রঙের আলোয় রঙিন। অস্ত সূর্যের মায়াময় আলো যা কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়েছে তা নয়, তা থেকে সম্পূর্ণ পৃথক ও সম্পূর্ণ অপূর্ব ধরনের। সে দেশ ও ঘরবাড়ি যেন একটা বিস্তীর্ণ মহাসাগরের তীরে। কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর থেকে সে মহাসাগর কতদূর চলে গিয়েছে, আমাদের এদিকেও এসেছে, ভুটানের দিকে গিয়েছে। তার কুলকিনারা নেই। যদি কাউকে দেখাতাম সে হয়তো বলতো আকাশ ওই রকম দেখায়, আমায় বোকা বলতো। কিন্তু আমি বেশ জানি যা দেখছি তা মেঘ নয়, আকাশ নয়, সে সত্যি সমুদ্র। আমি সমুদ্র কখনো দেখিনি, তাই কি সমুদ্র কিরকম তা আমি জানি। বাবার মুখে গল্প শুনে আমি যেরকম ধারণা করেছিলাম সমুদ্রের, কাঞ্চনজঙ্ঘার উপরকার সমুদ্রটা ঠিক সেই ধরনের। এর বছর 2 পরে মেমেরা আমাদের বাড়ি পড়াতে আসে। তারা দাদাকে একখানা ছবিওয়ালা ইংরেজি গল্পের বই দিয়েছিল। বইখানার নাম রবিনসন ক্রুসো। তাতে নীল সাগরের রঙিন ছবি দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল, এ আমি দেখেছি, জানি। আরও ছেলেবেলার কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর এক সন্ধ্যায় এই ধরনের সমুদ্র আমি দেখেছিলাম। কুল কিনারা নেই, অপার, ভুটানের দিকে চলে গিয়েছে। মিস নটনকে এসব কথা বলবার
আমার ইচ্ছা ছিল। অনেকদিন মিস নটন আমায় কাছে ডেকে আদর করেছে, আমার কানের পাশে চুল তুলে দিয়ে আমার মুখ দুহাতের তেলোর মধ্যে নিয়ে কত কি মিষ্টি কথা বলেছে। হয়তো অনেক সময় তখন বুড়ি মেম ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। অনেকবার ভেবেছি এইবার বলবো, কিন্তু বলি বলি করেও আমার সে গোপন কথা মিস নটনকে বলা হয়নি। কথা বলা তো দূরের কথা, আমি সে সময় মিস নটনের মুখের দিকে লজ্জায় চাইতে পারতাম না। আমার মুখ লাল হয়ে উঠত, কপাল ঘেমে উঠত, সারা শরীরের সঙ্গে জীবও যেন অবশ হয়ে আসত। চেষ্টা করেও আমি মুখ দিয়ে কথা বার করতে পারতাম না। অথচ আমার মনে হতো, এবং এখনো মনে হয়, যদি কেউ আমার কথা বোঝে তবে মিস নটনই বুঝবে। মাস 2 আগে আমাদের বাড়িতে এক নেপালি সন্ন্যাসী এসেছিল। পচাং বাগানের বড়বাবু বাবার বন্ধু। তিনিই বাবার ঠিকানা দেওয়াতে সন্ন্যাসীটি সোনাদা স্টেশনে যাবার পথে আমাদের বাসায় আসে। সে একবেলা আমাদের এখানে ছিল। যাবার সময় বাবা টাকা দিতে গিয়েছিলেন, সে নেয়নি। সন্ন্যাসী আমায় দেখে কেমন একটু বিস্মিত হলো। কাছে ডেকে তার পাশে বসালে। আমার মুখের পানে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইতে লাগলো। আমি কেমন একটু অস্বস্তি বোধ করলাম। তখন সেখানে আর কেউ ছিল না। তারপর সে আমার হাত দেখলে, কপাল দেখলে, ঘাড়ে কি দাগ দেখলে। দেখা শেষ করে সে চুপ করে রইল, কিন্তু চলে যাবার সময় বাবাকে নেপালি ভাষায় বললে, তোমার এই ছেলে সুলক্ষণযুক্ত, এ জন্মেছে কোথায়? বাবা বললেন, এই চা বাগানে। সন্ন্যাসী আর কিছু না বলেই চলে যাচ্ছিলেন। বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ওর হাত কেমন দেখলেন? সন্ন্যাসী কিছু জবাবও দিল না, ফিরলও না, চলে গেল। আমি কিছু বুঝতে পেরেছিলাম। আমি মাঝে মাঝে নির্জনে যে নানা অদ্ভুত জিনিস দেখি, সন্ন্যাসী সেই সম্বন্ধেই বলেছিলেন। সে যে আর কেউই বুঝবে না আমি তা জানতাম। সেই জন্যই তো আজকাল ওসব কথা কাউকে বলিও নে। পচাং বাগানের কেরানিবাবু ছিলেন বাঙালি। তাঁর স্ত্রীকে আমরা মাসিমা বলে ডাকতাম। তিনি তার বাপের বাড়ি গিয়েছিলেন রংপুরে। সোনাদা স্টেশন থেকে ফেরবার পথে মাসিমা আমাদের বাসায় মায়ের সঙ্গে দেখা করতে এলেন। মা না খাইয়ে তাদের ছাড়লেন না। খেতে দিতে বেলা দুপুর গড়িয়ে গেল। আমাদের বাসা থেকে পচাং বাগান 3 মাইল দূরে। ঘন জঙ্গলের মধ্যবর্তী সরু পথ বেয়ে যেতে হয়। মাঝে মাঝে চড়াই উতরাই। আমি, সীতা ও দাদা তাঁদের সঙ্গে এগিয়ে দিতে গেলাম। পচাং পৌঁছতে বেলা 3টে বাজল। আমরা তখনই সবাই চলে আসছিলাম, কিন্তু মাসিমা ছাড়লেন না। তিনি ময়দা মেখে পরোটা ভেজে চা তৈরি করে আমাদের খাওয়ালেন। রাত্রে থাকবার জন্যেও অনেক অনুরোধ করলেন, কিন্তু আমাদের ভয় হলো বাবাকে না বলে আসা হয়েছে। বাড়ি না ফিরলে বাবা আমাদেরও বকবেন, মাও বকুনি খাবে। বন জঙ্গলের পথ হলেও আরো অনেকবার আমরা মাসিমার এখানে এসেছি। আমি একাই কতবার এসেছি গিয়েছি। আমরা যখন রওনা হই তখন বেলা খুব কম আছে। অন্ধকার এরই মধ্যে নেমে আসছে। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টির খুব সম্ভাবনা। পচাং বাগান থেকে 1/2 মাইল যেতেই ঘন জঙ্গল, বড় বড় ওক আর পাইন। আবার উতরাইয়ের পথে নামলেই জঙ্গল অন্য ধরনের। আরো নিবিড় গাছের ঢালে পুরু কম্বলের মতো শ্যাওলা ঝুলছে, ঠিক যেন অন্ধকারে অসংখ্য ভূত প্রেত ডালে নিঃশব্দে দোল খাচ্ছে। সীতা খুশির সুরে বললে, দাদা, যদি আমাদের সামনে ভালুক পড়ে। সীতার ওপর আমাদের ভারী রাগ হলো। সবাই জানে এ পথে ভালুকের ভয়, কিন্তু সে কথা ওর মনে করিয়ে দেওয়ার দরকার কি ছিল? বাহাদুরি দেখাবার বুঝি সময় অসময় নেই? অন্ধকার ক্রমেই খুব ঘন হয়ে এলো। আর খানিকটা গিয়ে সরু পায়ে চলার পথটা বনের মধ্যে কোথায় হারিয়ে গেল। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো, তেমনি কনকনে ঠান্ডা হাওয়া। শীতে হাত পা জমে যাওয়ার উপক্রম হলো। গাছের ডালে শ্যাওলা বৃষ্টিতে ভিজে এক ধরনের গন্ধ বার হয়, এ আমরা সকলেই জানতাম। কিন্তু সীতা বারবার জোর করে বলতে লাগলো, ও ভালুকের গায়ের গন্ধ। দাদা আমাদের আগে আগে যাচ্ছিল, মাঝখানে সীতা, পেছনে আমি। হঠাৎ দাদা থমকে দাঁড়িয়ে গেল। সামনে একটা ঝর্ণা,
তার ওপরটায় কাঠের গুঁড়ির পুল ছিল। পুলটা ভেঙে গিয়েছে। সেটার তোর যেমন বেশি, চওড়াও তেমনি। পার হতে সাহস করা যায় না। দাদা বললে, কি হবে জিতু, চল পচাঙে মাসিমার কাছে ফিরে যাই। সীতা বললে, বাবা পিঠের ছাল তুলবে আজ না ফিরে গেলে বাসায়। না দাদা, বাড়িই চলো। দাদা ভেবে বললে, এক কাজ করতে পারবি? পাকদণ্ডির পথে ওপরে উঠতে যদি পারিস, ওখান দিয়ে লিন্টন বাগানের রাস্তা আমি চিনি, ওপরে জঙ্গলও কম, যাবি? দাদা তাহলে খুব ভীতু তো নয়? পাকদণ্ডির সে পথটা তেমনি দুর্গম। সারা পথ শুধু বন জঙ্গল ঠেলে ঠেলে উঠতে হবে। পা একটু পিছলে গেলেই কি বড় পাথরের চাই আলগা হয়ে খসে পড়লে 800 কি 1000 ফুট নিচে পড়ে চুরমার হতে হবে। অবশেষে ঘন বনের বৃষ্টি ভেজা পাতা লতা পাথরের পাশে ছোট ফার্নের ঝোপ ঠেলে আমরা উপরে ওঠাই শুরু করলাম। অন্য কোনো উপায় ছিল না। কাপড় চোপড় মাথার চুল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। রক্ত জমে হাত পা নীল হয়ে উঠল। পাকদণ্ডির পথ খুব সরু। দুজন মানুষে কোনো গতিকে পাশাপাশি যেতে পারে। বাঁয়ে 1000 ফুট খাদ, ডাইনে ঈষৎ ঢালু পাহাড়ের দেওয়াল খাড়া উঠেছে, তাও 1000-1200 ফুটের কম নয়। বৃষ্টিতে পথ পিছল, কাজেই আমরা ডাইনে দেওয়াল ঘেঁষে ঘেঁষেই উঠেছি। পথ মানুষের কেটে তৈরি করা নয় বলেই হোক, কিংবা এ পথে যাতায়াত নেই বলেই হোক, ছোটখাটো গাছপালার জঙ্গল খুব বেশি। ডাইনের পাহাড়ের গায়ে বড় গাছের ডালপালাতে সারা পথটা ঝুপসি করে রেখেছে। মাঝে মাঝে সেগুলো এত নিবিড় যে সামনে কি আছে দেখা যায় না। হঠাৎ একটা শব্দ শুনে আমরা কজনেই থমকে দাঁড়ালুম। সবাই চুপ করে গেলাম। আমরা বুঝতে পেরেছিলাম শব্দটা কিসের। ভয়ে আমাদের বুকের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সীতাকে আমি জড়িয়ে ধরে কাছে নিয়ে এলুম। অন্ধকারে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু আমরা জানতাম ভালুক যে পথে আসে, পথের ছোটখাটো গাছপালা ভাঙতে ভাঙতে আসে। একটা কোনো ভারী জানোয়ারের অস্পষ্ট পায়ের শব্দের সঙ্গে কাঠকুটো ভাঙার শব্দে আমাদের সন্দেহ রইল না যে আমরা যে পথ দিয়ে এইমাত্র উঠে এসেছি সেই পথেই ভাল্লুক উঠে আসছে আমাদের পেছনে পেছনে। আমরা প্রাণপণে পাহাড় ঘেঁষে দাঁড়ালাম। ভরসা যদি অন্ধকারে না দেখতে পেয়ে সামনের পথ দিয়ে চলে যায়। আমরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস পড়ে কি না পড়ে। এমন সময় পাকদণ্ডির মোড়ে একটা প্রকাণ্ড কালো জমাট অন্ধকারের স্তূপ দেখা গেল। স্তূপটা একবার ডাইনে একবার বাঁয়ে বেঁকে বেঁকে আসছে। যতটা ডাইনে ততটা বাঁয়ে নয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 10 গজের মধ্যে এলো। তার ঘন ঘন হাঁপানোর ধরনের নিঃশ্বাসও শুনতে পাওয়া গেল। আমাদের নিজেদের নিঃশ্বাস তখন আর বইছে না, কিন্তু মিনিট খানেকের জন্য। একটু পরেই আর স্তূপটাকে দেখতে পেলাম না। যদিও শব্দ শুনে বুঝলাম সেটা পাকদণ্ডির ওপরকার পাহাড়ি ঢালুর পথে উঠে যাচ্ছে। আরো 10 মিনিট আমরা নড়লাম না। তারপর বাকি পথটা উঠে এসে লিন্টন বাগানের রাস্তা পাওয়া গেল। আধ মাইল চলে আসবার পরে উমপ্লাঙের বাজার। এই বাজারের অমৃত সাউ মিঠাই দেয় আমাদের বাসায়, আমরা জানতাম। দাদা তার দোকানটাও চিনত। দৌড়ে ধাক্কা দিয়ে ওঠাতে সে বাইরে এসে আমাদের দেখে অবাক হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুনের চারিধারে বসিয়ে দিলে। আগুনে বেশি কাঠ দিলে ও বড় একটা পেতলের লোটায় চায়ের জল চড়ালে। তার বউ উঠে আমাদের শুকনো কাপড় দিলে পরবার ও ময়দা মাখতে বসল। রাত তখন 10টার কম নয়। আমরা বাসায় ফেরবার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। বললাম, আমরা কিছু খাবো না, আমরা এবার যাই। অমৃত সাউ একা আমাদের ছেড়ে দিলে না, তার ভাইকে সঙ্গে পাঠালে। রাত প্রায় 11:30টার সময় বাগানে ফিরে এসে দেখি হই হই কাণ্ড। বাবা বাসায় নেই। তিনি সেদিন খুব মদ খেয়েছিলেন, ফেরেননি। তার উপরে আমরাও ফিরিনি। মা পচাঙে লোক পাঠিয়েছিলেন। সে লোক ফিরে এসে বলেছে ছেলে মেয়েরা তো সন্ধ্যের আগেই সেখান থেকে রওনা হয়েছে। এদিকে নাকি খুব ঝড় হয়ে গিয়েছে। আমরা আরো উঁচুতে থাকবার জন্য ঝড় পাইনি। নিচে নাকি অনেক গাছপালা ভেঙে পড়েছে।
এইসব ব্যাপারে মা ব্যস্ত হয়ে সাহেবের বাংলোয় খবর পাঠান। ছোট সাহেব চারিধারে আমাদের খুঁজতে লোক পাঠিয়েছে। মা এতক্ষণ কাঁদেননি, আমাদের দেখেই আমাদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। সে এক ব্যাপার আর কি। কিন্তু পরদিন যে ঘটনা ঘটল তা আরো গুরুতর। পরদিন চা বাগানে বাবার চাকরি গেল। কেন গেল তা জানি না। অনেক দিন থেকেই সাহেবরা নাকি বাবার ওপর সন্তুষ্ট ছিল না। সেল মাস্টার বাগান দেখতে এসে বাবার নামে কোম্পানির কাছে কয়েকবার রিপোর্টও করেছে। বাবা মদ খেয়ে ইদানিং কাজকর্ম নাকি ভালো করে করতে পারতেন না, এইসব জন্যে। আমরা যে রাত্রে পথ হারিয়ে যাই সে রাত্রে বাবা মদ খেয়ে বেহুশ হয়ে কুলি লাইনের কোথায় পড়েছিলেন। বড় সাহেব সেজন্য ভারী বিরক্ত হয়। আরও কি ব্যাপার হয়েছিল না হয়েছিল আমরা সেসব কিছু শুনিনি। বাবা যখন সহজ অবস্থায় থাকতেন তখন তিনি দেবতুল্য মানুষ। তখন তিনি আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল। অত ভালোবাসতে মাও বোধহয় পারতেন না। আমরা যা চাইতাম বাবা দার্জিলিং কি শিলিগুড়ি থেকে আনিয়ে দিতেন। আমাদের চোখ ছাড়া করতে চাইতেন না। আমাদের নাওয়ানো খাওয়ানো গোলমাল বা এতটুকু ব্যতিক্রম হলে মাকে বকুনি খেতে হতো। কিন্তু মদ খেলেই একেবারে বদলে যেতেন। সামান্য ছলচুতোয় আমাদের মারধর করতেন। হয়তো আমায় বললেন, এক্সারসাইজ করিসনি কেন, বলেই ঠাস করে এক চড়। তারপর বললেন, ওঠ বস কর। আমি ভয়ে ভয়ে একবার উঠি আবার বসি। হয়তো 30-40 বার করে করে পায়ে খিল ধরে গেল। বাবার সেদিকে খেয়াল নেই। মা থাকতে না পেরে এসে আমাদের সামলাতেন। সেই জন্য ইদানিং বাবা সহজ অবস্থায় না থাকলেই আমরা বাসা থেকে পালিয়ে যাই। কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে? এসবের দরুন আমরাও বাবাকে ভয় যতটা করি ততটা ভালোবাসিনি। 2-4 দিন ধরে বাবা মায়ের পরামর্শ চলল কি করা যাবে এ অবস্থায়। আমরা বাইরে বাইরে বেড়াই, কিন্তু সীতা সব খবর রাখে। একদিন সীতাই চুপি চুপি আমায় বললে, শোনো দাদা, আমরা আমাদের দেশে ফিরে যাব বাবা বলছে। বাবার হাতে এখন টাকা কড়ি নেই কিনা, তাই দেশে ফিরে গিয়ে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করবে। শিগগির যাব আমরা। বেশ মজা হবে দাদা, না? দেশে চিঠি লেখা হয়েছে। আমরা কেউ বাংলাদেশ দেখিনি, আমাদের জন্ম এখানেই। দাদা খুব ছেলেবেলায় একবার দেশে গিয়েছিল মা বাবার সঙ্গে। তখন ওর বয়স বছর 3। সে কথা ওর মনে নেই। আমরা তো আজন্ম এই পর্বত, বন জঙ্গল, শীত, কুয়াশা, বরফ পড়া দেখে আসছি। কল্পনাই করতে পারিনি এসব ছাড়া আবার থাকা সম্ভব। তাছাড়া সমাজের মধ্যে কোনোদিন মানুষ হইনি বলে আমরা কোনো বন্ধনে অভ্যস্ত ছিলাম না। সামাজিক নিয়ম কানুনও ছিল আমাদের সম্পূর্ণ অজানা। মানুষ হয়েছি এরই মধ্যে, যেখানে খুশি গিয়েছি, যা খুশি করেছি। কাজেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা যখন উঠল তখন একদিকে যেমন অজানা জায়গা দেখবার কৌতূহলে বুক ঢিপঢিপ করে উঠল, অন্যদিকে মনটা যেন একটু দমেও গেল। থাপাকে বিদায় দেওয়া হলো। সে আমাদের মানুষ করেছিল, বিশেষ করে সীতাকে। তাকে 1 মাসের বেশি মাইনে, 2খানা কাপড় আর বাবার একটা পুরনো কোট দেওয়া হলো। থাপা বেশ সহজভাবেই বিদায় নিলে, কিন্তু বিকেলে আবার ফিরে এসে বললে সে আমাদের যাওয়ার দিন শিলিগুড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে তবে নিজের গাঁয়ে ফিরবে। শিলিগুড়ি স্টেশনে সে আমাদের সবাইকে সন্দেশ কিনে খাওয়ালে। ওর মাইনের টাকা থেকেই বোধহয়। মা রাঁধলেন, সেসব জোগাড় করে দিলে। ট্রেন যখন ছাড়ল তখনও থাপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বোকার মতো হাসছে। কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি, সে যে আমাদের ছেলেবেলা থেকে সাথী। এই বিরাট পর্বত প্রাচীর, ওক পাইনের বন, অর্কিড, শ্যাওলা, ঝর্ণা, পাহাড়ি নদী, মেঘ, রোদ, কুয়াশার খেলা, এরই মধ্যে আমরা জন্মেছি। এদের সঙ্গে আমাদের 32 নারীর যোগ। তখন এপ্রিল মাস, আবার পাহাড়ের ঢালুতে রডোডেনড্রন ফুলের বন্যা এসেছে। সারা পথ দাদা বলতে বলতে এলো চুপি চুপি, কেন বাবা অত মদ খেতেন? তা না হলে তো আর চাকরি যেত না। বাবারই তো দোষ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন, আর অনুরোধ রইল
প্লিজ একটু শেয়ার করবেন আপনার চেনা জানাদের মধ্যে। আজকের মতো নমস্কার।